ছাত্রদের জন্য 7টি খারাপ অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের ছাত্র সমাজকে ধ্বংস করছে। 1. হাঁটার মনোভাব। নেপোলিয়নের মধ্যে অনেক গুণ ছিল, যার কারণে তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার সীমাহীন শক্তি। প্রচারণার সময় তিনি প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা কাজ করতেন এবং প্রয়োজনে অনেক রাত পর্যন্ত ঘুমাতেন না। তিনি যুদ্ধের প্রতিটি খুঁটিনাটি জানতেন। অনেক সময় তিনি মাইলের পর মাইল ঘোড়ায় চড়তেন এবং ভ্রমণের পর ফিরে এসে আবার কাজ শুরু করতেন। 1796 সালে তিনি ফ্রান্সকে ইতালি থেকে জয় করেন। এই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই তিনি তার ফরাসি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য মিশরে নিয়ে যান। যখন তিনি অনুভব করলেন যে মিশরের সাথে যুদ্ধ ঠিকঠাক চলছে না এবং তাকে তার নিজের মতো করে কাজ করতে দেওয়া হচ্ছে না, তখন তিনি দ্রুত ফ্রান্সে পৌঁছেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে প্রথম কনসাল হন। একের পর এক পরবর্তী অভিযানে যাবে, তাও সীমাহীন শক্তি নিয়ে। এমন হয় যে যখনই আমরা হাঁটতে থাকি এবং মনোভাব রাখি, তখনই আমরা বিরক্ত হয়ে যাই। নেপোলিয়ন বলেছেন যে আমাদের শক্তির অভাব তখনই হয় যখন আমরা নিজেদেরকে নিজেদের সামর্থ্যের চেয়ে হালকা চ্যালেঞ্জ দিই। আমরা যদি ঝুঁকি নিই, তাহলে আমাদের মন এবং শরীর এতটাই শক্তি পাবে যে আমরা তা সংরক্ষণ করব, যা কখনো আমরা ভাবিনি। কখনো স্থির হবেন না এবং এটি ধ্রুবক অভ্যাস করুন। 2. করছেন না, শুধু ভাবছেন। ডেল বলেছেন যে 1943 সালে তিনি একবার পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যেই কাঠের উপর তিনি দাঁড়িয়েছিলেন তা ভেঙে যায় এবং তিনি মেঝেতে শক্ত হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার তাকে বলেছিলেন যে তার পাঁজর ভেঙে গেছে। 3 মাস হাসপাতালে থাকলে এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ডেল খুব হতবাক যে 3 মাস হয়ে গেছে কিন্তু আমার কোনো উন্নতি নেই। সেই অনেকক্ষণ ধরে ভাবলো যে সারাদিন শুধু তার অসুস্থতার কথা চিন্তা করে শুয়ে থাকে, আর সেই কারণে তার শরীর সুস্থ হয় না। ডেল আবার ডাক্তারকে কান্ট্রি ক্লাব নামক পাশের ওয়ার্ডে স্থানান্তর করতে বললেন, যেখানে রোগীরা তাদের পছন্দের যে কোনো কাজ করতে পারে। ডেলকে সেখানে স্থানান্তরিত করা হয়। এরপর ডেল সেখানে তৈলচিত্র শেখেন, মনোবিজ্ঞানের অনেক বই পড়েন, কন্ট্যাক্ট ব্রিজ গেম খেলেন। এইসব কাজে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজের অসুস্থতার কথা কিছুই মনে করতে পারেননি। ডেল খুশি হয় তখন পরের 3 মাস পার করার পর। পুরো মেডিকেল স্টাফ তাকে অভিনন্দন জানাতে এসেছিলেন যে তিনি একটি আশ্চর্যজনক পুনরুদ্ধার করেছেন এবং আপনি বাড়ি যেতে পারেন। তাই মোদ্দা কথা হলো, আমরা যখন বসে থাকি এবং আমাদের জীবন নিয়ে দুশ্চিন্তা করতে থাকি, তখন ডেলের মতো স্বাস্থ্য বা জীবনের অন্য কিছুতে কোনো উন্নতি হয় না। কিন্তু যখন আমরা আমাদের মনকে উত্তেজনা থেকে সরিয়ে অন্য কিছু কাজ করি, তখন আমাদের মন সেই হিসাবে চলতে থাকে, তখন আমাদের মনের উন্নতি শুরু হয়। 3. ভয়ের মুখোমুখি হবেন না। জর্জ প্যাটন বিশ্বযুদ্ধের মার্কিন সেনাবাহিনীর জেনারেল ছিলেন, যার পরিবারের সর্বোচ্চ সদস্যরাও সেনাবাহিনীর জেনারেল এবং কর্নেল পদে দায়িত্ব পালন করে গৃহযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে 1918 সালে প্যাটন প্রথমবারের মতো যুদ্ধে প্রবেশ করেন। প্যাটন ট্যাঙ্ক বিভাগ পরিচালনা করছিল। প্যাটন কোনো রকমে তার আমেরিকান ইনফ্যান্ট্রি আর্মি মাউন্টেড টপে পৌঁছে যান, কিন্তু তারপরে জার্মানরা তাদের গুলি চালাতে শুরু করে, যার কারণে তাকে এবং তার সেনাবাহিনীকে সেখানে কভার করতে হয়েছিল। প্যাটন শীঘ্রই জানতে পারলেন যে সেই লোকেরা আটকা পড়েছে, পিছন দিকে এগুলে পাহাড়ের দিকে তাদের গুলি করা হবে এবং এগিয়ে গেলে জার্মানরা তাদের সবাইকে মেশিন গান দিয়ে মেরে ফেলবে। প্যাটন ভয় পেয়ে গেল, তার পা কাঁপতে লাগলো, কিন্তু তারপরও সেই তার পরিবারের সকলের কথা মনে করল যারা সেনাবাহিনীতে শহীদ হয়েছিলেন। প্যাটন মনে হলো যে সবাই প্যাটনকে সাক্ষী হতে ডাকছে। জর্জ প্যাটন অনুভব করেছিলেন যে তাকে যদি মরতে হয় তবে তিনি পিছে না গিয়ে সামনের দিকে গিয়ে মারা যাবেন। যেই প্যাটন তার সেনাবাহিনীকে আদেশ দিতে উঠে দাঁড়ালেন, সাথে সাথে তার পায়ে এসে একটি গুলি লেগে যায়, কিন্তু কোনো মতে সেখান থেকে তিনি সবাইকে নিয়ে চলে যায়। তারপর থেকে এমনকি যখন তিনি সাংবাদিক হয়েছিলেন, তখনও তিনি এই অভ্যাসটি করে ফেলেছিলেন যে যখনই তাকে যে কোনো যুদ্ধে রিপোর্ট করতে হবে, তিনি ফ্রন্ট লাইনে গিয়ে নিজেই রিপোর্ট করতেন, যাতে তিনি বারবার ভয় কাটিয়ে উঠতে পারেন।
তাই জীবনে কিছু করতে হলে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে এগিয়ে যাও, দেখবে তোমার মধ্যে ভয় জিনিসটা আর কাজ করবে না। এই গল্প থেকে আমরা দুটি শিক্ষা পাই। প্রথম, ভয় থেকে লুকিয়ে থাকার চেয়ে ভয়ের মুখোমুখি হওয়া ভালো, কারণ ভয়ের কারণে আমরা জমে যাই এবং কোনো ব্যবস্থা নিতে পারি না। মনের দিক থেকে তাহলে আমরা কেবলই নিজের চোখেই পড়ি না, আমাদের পরিবার, আমাদের দল, আমাদের বন্ধুদের চোখেও পড়ে যায়। আমরা যদি নেতা হই তবে অনেকেই আমাদের দেখেছেন, সেই জন্য আমাদের মানসিকতা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। 4, খুব বেশি দুশ্চিন্তা করা। জোসেফ তার গল্পে বলে যে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি সব কিছু নিয়ে চিন্তা করতাম। আমি যে অনেক বিষয় নিয়ে চিন্তা করতাম তা বাস্তব ছিল না। অনেক সময় আমি চিন্তিত হয়ে পড়তাম যে আমি এমন কিছু মিস করছি যার জন্য আমার উদ্বিগ্ন হওয়াটা উচিত। এইভাবে অনেক বছর ধরে চলল। একবার আমি আমার বন্ধুদের সাথে ট্রেন স্টেশনে গিয়েছিলাম, কারণ আমাদের কোথাও যেতে হবে। আমাদের ট্রেন আসতে একটু সময় নিচ্ছিল, তাই আমি অন্য ট্রেনের সামনে দাঁড়ালাম যেটি ছেড়ে যেতে চলেছে। আমি এর ইঞ্জিনের দিকে দেখতে চেয়েছিলাম। তখন একজন লোক সেই ট্রেন থেকে নেমে চিৎকার করতে লাগলো, সবাই ট্রেনে উঠেছে। সেই কিছুক্ষণ তাকিয়ে দেখলো এবং সবুজ বাতি জ্বলে উঠতেই ট্রেনটি যাত্রা শুরু করলো। জোসেফ বলেছেন যে, আমি জানি না কেন এই লাইনটি আমার সাথে সংযুক্ত হয়েছে। আমি সেই ট্রেন এবং সেই লোকটির কথা ভাবতে থাকলাম যে সে 2500 কিলোমিটার ভ্রমণ করতে চলেছে এবং সেই চিন্তিত নয় যে সে পথ দুর্ঘটনায় পড়তে পারে। একটু দেরি হয়, ট্রেনটি কোনো ত্রুটি থাকলে ওরা চলে যায়, আর আমি জীবনের টেনশন নিয়ে কী হবে তা ভাবতে থাকি। আর সারাক্ষণ ভাবতাম জীবনের সব আলো সবুজ হলে এগিয়ে যাব, কিন্তু ওই ট্রেনের উদাহরণে এখন টেনশন নেওয়া বন্ধ করে দিয়েছি। সিগন্যাল পেলে এগুন, যখন সমস্যা আসবে তখন সামাল দিন। 5, মানুষের কথা চিন্তা করা। আমি যদি এই জামাটি পরতাম লোকে কি ভাববে? আমি যদি একটি সস্তা সেলফোন নিয়ে পার্টিতে যাই সবাই আমাকে গরিব মনে করবে কি, তাই তো? যদি আমি আমার মাসিকে বলি যে আমি চাকরি পাইনি, সে কি ভাববে? আমরা প্রত্যেকেই খুব অনিরাপদ। আমরা অনুভব করি যে প্রতিটি ব্যক্তি সমস্ত কাজ ছেড়ে আমাদের সম্পর্কে ভাবছে, কিন্তু আসলে কি সবাই আমাদের সম্পর্কে ভাবছে? ঠিক তেমনটা না। বেজোস বলেছেন যে, আপনার যদি কখনো এমন মনে হয় আপনি সামাজিক চাপে খুব বেশি পড়ে গেছেন, তবে আপনি একবার বাড়ি থেকে বের হয়ে খুব ভিড়ের জায়গায় যান। সেই ভিড় দেখতে শুরু করুন। দেখবেন ওই ভিড়ের মধ্যে সবাই যার যার মতো করে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, কিন্তু একজন মানুষও কিন্তু তা করবে না। কিছু মা তার সন্তানের জন্য, কেউ তার চাকরি নিয়ে, কেউ তার স্কুলের অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত। তাই আমাদের কাজ সম্পর্কে চিন্তা করা উচিত এবং অন্যের কথা ভেবে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। 6, আপনার লক্ষ্য এবং গোপনীয়তা শেয়ার করা। নাসার মহাচারী গ্যারেট রেইসম্যান, তিনি ইলন মাস্কের সাথে কাজ করেছিলেন, বলেছিলেন যে এলন মাস্ক সর্বদা লোকদের সাথে একটি বিষয়ে কথা বলেন যা তারা জানেন। উদাহরণস্বরূপ, এলন মাস্ক কখনো গ্যারেটের সাথে নিউরোলিঙ্ক কোম্পানি সম্পর্কে কোনো কথাই বলেননি, কারণ গ্যারেট একজন মহাকাশচারী, জীববিজ্ঞানী নন, এবং এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে এলন তার খুব সময় ভালোভাবে পরিচালনা করে। কিন্তু একজন সাধারণ মানুষ তার স্বপ্ন সবার সাথে শেয়ার করা শুরু করে, বিশেষ করে নেতিবাচক মানুষের সাথে বা সেই সব মানুষের সাথে যারা তার স্বপ্ন বোঝে না, এবং এই কারণে আমরা নেতিবাচকতা ফিরে পাই যা আমাদের লক্ষ্যের তীব্রতা কমিয়ে দেয়। সেই কারণে চাণক্য বলেছিলেন যে নিজের লক্ষ্য এবং গোপনীয়তা কারো সাথে শেয়ার করবেন না, ভুলও করবেন না। নাম্বার 7, ভুল লোক নির্বাচন করা। একটি গবেষণায় দেখা গেছে যে তরুণ বয়সে সর্বাধিক মানুষ ধূমপানের অভ্যাসে আটকে যায়। এই অল্প বয়সে তারা ধূমপান অভ্যস্ত নয়, কারণ তারা ধূমপান পছন্দ করে, কারণ তারা যে কোনো ভুল ব্যক্তিকে তাদের নায়ক হিসেবে বিবেচনা করে, সচেতন বা অবচেতন। সেই নায়ক হতে পারে একজন রাস্তার গুন্ডা, যাকে সেই ছেলেটি স্কুল বা সিনেমার নায়ক বলে ভুল করেছে।
সেই জন্য তাকে আমাদের নায়ক হিসাবে বিবেচনা করা ভালো, যে আমাদের সঠিক পথে নিয়ে যাবে। এবং এর জন্য আমাদের নিজেদেরকে একই বিষয়বস্তুর সামনে তুলে ধরতে হবে, তবেই আমরা উন্নতি করতে পারবো।